জামাত ইসলামের ভোট এক লাফে বহুগুণ বৃদ্ধি পেয়ে গেছে। জামাতের একটা ঐতিহাসিক দাবি পূরণ হয়েছে এবং এটা নিশ্চিতভাবে হতে যাচ্ছে। আপনি দেশের জন্য যে কি করছেন দেশবাসী জানে, দেশ জানে। তো এখন যারা আছে তাদেরকে একবার বলেন ইউনুস হটাও, একবার বলেন জামাতের আমি সাহেব ভালো না, একবার বলেন বিএনপি ভালো না, একবার বলেন বিএনপি ভালো, একবার বলেন মানে কি বলবো ইলিয়াস সাহেব, এরকম আনব্যালেন্সড হলে তো হবে না। এরকম আনব্যালেন্সড হলে তো আপনার ভক্তরাও কমতেছে। আপনি একটু মার্ক করে দেখছেন যে ইলিয়াস হোসেনের একটি কন্টেন্ট আসার পর একদিনে 1 মিলিয়ন 1.5 মিলিয়ন লোক দেখতো, কই এখন তো দেখে না। কেন জানেন? এই সমস্ত কারণে। একটা চমৎকার সুখবর আছে দর্শক, আমাদের অনেকেই আপনারা হতাশ হয়েছিলেন, অনেকে ক্ষুব্ধ হয়েছিলেন। ইউনুসের বিরুদ্ধেও আমরা অনেকে ক্ষুব্ধ হয়েছিলাম এবং প্রয়োজনে আমরা আন্দোলন করবো, ইউনুসকে আমরা লাল কার্ড দেখাবো, অনেক কথাবার্তা কিন্তু উঠেছিল। ইউনুসকে ক্ষমা চাইতে হবে, জবাব দিতে হবে, নানান কথাবার্তা উঠেছিল। আবারও 2001 সনে উই কেটসা কার কেটসা জিয়াউর রহমান সাহেব এই করছে সেই করছে অন্য কিছু। বিএনপি কি করছে সেই কথা বলে না, আমরা কি করছে সেই কথা কেউ দেখুন। আজকেও বিএনপি কোনো দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখ। জামাত ইসলামের ভোট এক লাফে বহুগুণ বৃদ্ধি পেয়ে গেছে। জামাতের একটা ঐতিহাসিক দাবি পূরণ হয়েছে এবং এটা নিশ্চিতভাবে হতে যাচ্ছে। অতএব এটা জামাতের ভোটের রাজনীতির জন্য একটা বড় অ্যাচিভমেন্ট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামীর বিজয়ের পথে একটা মারাত্মক অগ্রগতি হিসেবে বিষয়টা আমরা দেখতে চাই। বিশ্বের যে কোনো জায়গা থেকেই ভোট দিতে পারবেন প্রবাসীরা, সিইসি বলছেন। এর মানে সারা পৃথিবীতে বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত হতে যাচ্ছে। পোস্টাল ব্যালট, আগের প্রি রেজিস্ট্রেশন, অ্যাপস, অনেক কিছুই থাকবে। এক কথা যদি বলি, জামাত ইসলামের যে দীর্ঘদিনের দাবি, এটা নিয়ে জামাতের অনেকগুলো টেকনিক্যাল টিমও কাজ করেছে। জামাত ওয়াজ ভেরি সিরিয়াস অন দিস, যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এবং বিএনপি ছিল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের বিরুদ্ধে। আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, বিএনপি নেতারা নানান সময় প্রবাসীদের ভোটাধিকারকে কটাক্ষ করে কথা বলেছে। যেমন বিএনপির এক বেয়াদব মহিলা আছে, আসিফা আশরাফি পাপিয়া। এই পাপিয়া প্রবাসীদেরকে কটাক্ষ করে বলেছেন যে তাদেরকে তো জেলে যেতে হয়নি, তারা তো নিরাপদে থেকে প্রতিবাদ করেছেন, অতএব তাদের ভোটাধিকার এটা এত সিরিয়াস কেন? আসলে বিএনপি প্রবাসীদের ভোটাধিকার চায়নি। উপরে উপরে তারেক রহমান বলেছে যে প্রবাসীদের ভোটাধিকার থাকা উচিত, কারণ তারেক রহমান নিজেই তো ভোটার হতে পারবেন না যদি ভোটাধিকার না থাকে। এবং প্রবাসীরা যারা ভোটার না, তাদের ভোটিং কার্যক্রম বা এনআইডি তৈরি কাজ এটা নানানভাবে চলছে, পৃথিবীর বিভিন্ন দেশে চলছে, আর অনেকে তো এনআইডি আছে। তো দর্শক, এই জায়গায় প্রবাসীদের ভোটাধিকার এবার নিশ্চিত হচ্ছে। জামাতের যে মৌলিক দাবি, অথবা সেই জাতীয় মহাসমাবেশ করেছিল জামাত, আপনাদের মনে আছে 19 জুলাই বা এই সময় হতে পারে, সেই জাতীয় মহাসমাবেশে জামাতের অন্যতম একটা দাবি ছিল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তা অবশেষে সেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হচ্ছে। এবং এটা নিয়ে বিএনপির লোকজন অনেক তেরা প্রশ্ন করতো যে মধ্যপ্রাচ্যে এগুলো যদি হয় তাহলে সমস্যা পড়তে পারে, কারণ ওইসব জায়গাতে ভোটিং সিস্টেম নাই, আবার এটা কি হবে, এটা সম্ভব না। মানে তারা এই প্রবাসীদের ভোটাধিকারকে ভয় পেত। কিন্তু জামাত বলছে না, কোনো সমস্যা নেই, কোনো দেশেই সমস্যা নেই, অ্যাপসের মাধ্যমে বা নানানভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিবে। এমন না যে ওইখানে যেমন দুবাইতে বা আরব আমিরাতে খুব কড়াকড়ি, মাঠে কোনো কার্যক্রম করার ক্ষেত্রে মিছিল, মিটিং, ভোট এগুলো নিষিদ্ধ আসলে। এখন এমন না যে অ্যাম্বাসি বা কোনো একটা এলাকায় আরব আমিরাতে বিভিন্ন স্কুলে প্রবাসীরা লাইন ধরে ভোট দিবে, না, পোস্টাল ব্যালটে ভোট দিবে, তবে অ্যাপসে ভোট দিবে, রুমের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে ভোট দিবে, কাউকে কনসেন্ট দিয়ে দেবে, একটু রেজিস্ট্রেশন করবে। অতএব এটা ওই দেশের আইন কানুনের সাথে সম্পর্কিত কোনো বিষয় না, এটা প্রযুক্তির সাথে সম্পর্কিত বিষয়। জাস্ট ফোনে একটু কথা বলা, রেজিস্ট্রেশন করা অ্যাপসের সাথে। তো জামাত অনেক টেকনিক্যাল সাপোর্টও দিয়েছে, প্রয়োজনে এটা নিয়ে কোর্টে যাওয়ার কথাও বলেছিল। তার মানে এটা জামাতের দাবি, এটা বোঝানোর জন্য আমি এত কথা বলছি। অন্য কোনো দল জামাতের মতো এত সিরিয়াস ছিল না। আর জামাতের দাবি কেন, জামাত এটা নিয়ে এত সিরিয়াস ছিল কেন? প্রথম কথা হচ্ছে যে প্রবাসীদের কষ্টের কারণে আমাদের বাংলাদেশ টিকে আছে। বাংলাদেশ টিকে আছে কিসের বিনিময়ে, কিসের উপর ভিত্তি করে? রেমিটেন্সের উপর ভিত্তি করে। অর্থাৎ যে প্রবাসীরা আমার দেশকে টিকিয়ে রেখেছে, এমনকি আমাদের জুলাই বিপ্লবে আপনারা দেখেছেন কত প্রবাসী জেলে গিয়েছে, অনেকের চাকরি হারিয়েছে, অনেকে এখনো জেলে আছে, আপনারা জানেন না। চেষ্টা করছে সরকার, হয়তো তারা মুক্তি পাবে। আবার জেলে না গেলেও অনেকে রেমিটেন্স বন্ধ করে প্রতিবাদ করে, সোশ্যাল মিডিয়া প্রতিবাদ করেছে। জুলাই বিপ্লবের অন্যতম শক্তি ছিল সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় বিদেশে বসে যারা অ্যাক্টিভিজম করতো, ওটা ছিল সবচেয়ে কার্যকর, কারণ ওটা ছিল নিরাপদ, হাসিনা কিছু করতে পারতো না। অতএব প্রবাসীদের অধিকার অবদান অসামান্য। যারা বাংলাদেশকে টিকিয়ে রাখতে ভূমিকা পালন করছে, যাদের কষ্টের উপর বাংলাদেশ টিকে আছে, অর্থনীতি টিকে আছে, তাদেরকে ভোটাধিকার দেবেন না, রাষ্ট্র গঠনে তাদেরকে এনগেজ করবেন না, এটা তো জুলুম। এটা একটা যুক্তি। দেখেন, এখানে আরেকটা কথা বলি প্রসঙ্গক্রমে, আমাদের দেশের গার্মেন্টসকে অনেক বড় করে দেখানো হয় যে গার্মেন্টস
যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের পঙ্গুত্ব বরণ করাটা ভেস্তে গেছে, কাজে লাগাতে পারেনি। আর আমরা যারা রাস্তায় ছিলাম, কেন ছিলাম তাও জানি না। এর জন্য আমি আপনাদের অনুরোধ করব যে অন্তর্বর্তী সরকার অবশ্যই আপনাকে রাষ্ট্র সংস্কার করতে হবে, যারা গণহত্যা করেছে তাদের বিচার করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করে নির্বাচন দিতে হবে। আর আমরা যারা মনে করি, আমাদের দেশের মানুষগুলি মনে করে একটা নির্বাচন যদি হয়, সুষ্ঠু নির্বাচন হলেই মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, এটা ভুল ধারণা, এটা চমৎকার ভুল ধারণা। আসলে সুষ্ঠু নির্বাচন হলেই এদেশের মানুষ শান্তি মুক্তি পাবে না। কেন? আপনারা সবাই জানেন 70 নির্বাচন সুস্থ হয়েছিল। পাকিস্তানের আমলে যে 70 নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ব্যাপারে কিন্তু কেউ আপত্তি তোলে নাই। এই কথা কেউ বলে নাই যে অসুষ্ঠু নির্বাচন হয়েছে, কারচুপি নির্বাচন হয়েছে, এরকম কোনো মন্তব্য আমাকে দেখাতে পারবেন না। পাকিস্তান সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল 70 নির্বাচন, যেটা বন্যা হওয়ার কারণে 71 জানুয়ারিতেও কিছু অংশ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন সুস্থ হয়েছিল, নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। সেখানে আওয়ামী লীগ এককভাবে 160টা সিট পেয়েছিল। তারা ক্ষমতায় যাবেন, ক্ষমতায় যাওয়ার জন্য তারা যেই পরিমাণে সিটের প্রয়োজন সেই পরিমাণে সিট পেয়েছিলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানের সরকার ভোটের মর্যাদা দিতে পারে নাই, রক্ষা করতে পারে নাই। বিধায় এদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সংগ্রাম করে আবার এই দেশকে স্বাধীন করে ফেলেছে। এদেশকে স্বাধীন করার পরে ভেবেছিলাম এদেশ মুক্ত হয়ে গেছে, এবার আমরা শান্তি পাবো, মুক্তি পাবো, স্বাধীন হয়েছি, মুক্তি পাবো, বৈষম্য দূর হবে। স্বাধীনতার স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। বলেন কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3 স্লোগানের ভিত্তিতে বাদ স্বাধীন হয়ে গেল। ভেবেছিলাম মানুষ শান্তি পাবে। 72 সংবিধান রচিত হয়েছে। 72 সংবিধান কি জানেন? আসলে 72 সংবিধান আমাদের দেশীয় কোনো সংবিধান না, এটা হলো ভারতের সংবিধানের অল্টারনেটিভ সংবিধান। আপনারা সবাই জানেন যারা শিক্ষিত সমাজ জ্ঞানী, ভারতের সংবিধানের 4টা মূলনীতি: গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ। এটা হলো 4টি স্তম্ভ ভারতের সংবিধানের। ঠিক ভারতের সংবিধানের আলোকে আমাদের দেশে একটা সংবিধান রচিত হয়েছে। সেই সংবিধানের স্থাপন কি, ভিত্তি কি? 4টা: গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ। তো এই 72 যে সংবিধান রচিত হয়েছিল, এই সংবিধান কি এ দেশের সংবিধান না ভারতের সংবিধান? এটা ট্রু কপি, এটা ট্রু কপি, ফটোস্টেট কপি। শুধু ওই দেশের সংবিধান পরিবর্তন করে আমাদের সংবিধানে সেট করা হয়েছে। এখন যদি কেউ 72 সংবিধানের বিরোধিতা করে তাহলে বলে দেশদ্রোহী। আসলে আমরা দেশদ্রোহী না, আমরা ভারত বিরোধী। আমরা চাই না ভারতের সংবিধান আমাদের দেশে থাকুক, বরং আমরা চাই আমাদের দেশের মানুষ আমাদের সংবিধান রচনা করুক। আজকে দেখেছেন আমাদের যে জাতীয় কবিতা, রবি ঠাকুর, সে হলো ভারতের নাগরিক। রবি ঠাকুরকে আপনারা অনেকেই ছিলেন না, আপনারা শুধু কবি হিসেবে ছিলেন। উনি কিন্তু ভালো একজন রাজনীতিবিদ। উনি কি রাজনীতি করছে জেনেছেন? উনি 41 বার ঢাকায় যেন ইউনিভার্সিটি না হতে পারে, গড়াইয়ের মাঠে ওনার সভাপতিত্বে যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশটা কোনো ভালো কাজের জন্য সমাবেশ হয়নি। সেই সমাবেশটা কেন হয়েছিল জানেন? ঢাকাতে যেন ইউনিভার্সিটি না হয়, এই ঢাকায় যেন ভার্সিটি না হয়, এর জন্য সমাবেশ করেছিলেন। সেই সমাবেশের সভাপতি ছিলেন রবি ঠাকুর। 1905 সনে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় উনি কবিতা রচনা করেছিলেন। সেই কবিতা কি? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা তো 71-এর কোনো কবিতা না, এটা 1905 সনের কবিতা। সে 1905 সনের কবিতা যদি 71 সনের জাতীয় সঙ্গীত হয় আর এর বিজনেস কেউ করে, আসলে সে দেশদ্রোহী নয়, বরং ভারতের দালালদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চায় যে এই কবিতা, এই সময় জাতীয় কবি, এটা আমাদের কবিতা না। আর গোটা দুনিয়ার মধ্যে অন্য দেশের কোনো কবিতা, জাতীয় সঙ্গীত বাংলাদেশ ব্যতীত দ্বিতীয় কোথাও নেই। ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য এবং কনক সরোয়ার সাহেব, ওনাদের কন্টেন্ট দেখে আমার দিন শুরু হয় এবং ওনাদেরকে ফলো করি। বেসিক্যালি আমি আগে সিনেমা নিয়ে কন্টেন্ট করতাম, সিনেমা নাই, সিনেমা ধ্বংস হয়ে গেছে। তো ভাবলাম যে ইউটিউবে যখন কাজ করি তাহলে পলিটিক্স নিয়ে করি। তো পলিটিক্স নিয়ে যদি আপনি কন্টেন্ট বানাইতে হয় তাহলে বাংলাদেশের পলিটিক্স সম্পর্কে এই 3 জন মহারথীর কাছ থেকে অনেক কিছু শেখা যায় এবং আমরা শিখছি। সত্যি কথা বলতে কি, আমি ওনার এই 3 জনেরই ভক্ত, এবং ইলিয়াস হোসেন একজন, এবং সবচেয়ে বেশি ইলিয়াস হোসেন সাহেবেরই ভক্ত। তো ইলিয়াস হোসেন সাহেব একটা স্ট্যাটাস দেখলাম, হটাও ইউনুস। ভালো লাগলো না, ইলিয়াস সাহেব ভালো লাগলো না। আপনার কাছ থেকে আশা করি নাই, কারণ আপনি দেখে কিন্তু রাজনীতিতে আসছি। আপনি আমাদেরকে ইউনুস সাহেবের পথে পথ দেখাইছেন, আপনি ইউনুস সাহেবকে আনছেন। আজকে কি এমন হলো যে আপনি আজকে ইউনুস হঠাৎ এত একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন? এর আগেও আপনি গালাগালি করে ওগুলোকে বলছেন, ওগুলো আমরা কেয়ার করি না। আপনার রাগ খুব বেশি, আমরা জানি আপনি রেগে গেলে আনব্যালেন্স হয়ে যান। কিন্তু ইলিয়াস সাহেব, এই যে একটা মিডিয়া, এখানে যখন একটা বইলা ফেলবেন, এটা তো ফেরত দেওয়া যায় না। এই যে আপনি আজকে স্ট্যাটাসটা দিলেন, আপনি দেখেন যে নিচে আপনাকে কত মানুষ কতভাবে গালমন্দ বলতেছে। আমি জানি এরা বট বাহিনী, এরা অন্য কোম্পানির লোক বা অন্যরা ওদেরকে পুট করে রাখছে। কিন্তু ভাই, যেভাবেই গালাগালি করুক, গালাগালি যখন করে, যখন আমরা দেখি যে আমাকে যখন কেউ গালাগালি করে, সেটা বট বাহিনী হোক আর ফট বাহিনী হোক, কষ্ট লাগে। আপনাকে যখন কথা বলে তখন কষ্ট লাগে। আপনার একটু মাথাটা ঠান্ডা করেন ইলিয়াস সাহেব, আপনাকে বারবার রিকোয়েস্ট করে বলতেছি, আপনি একটু মাথাটা ঠান্ডা রাখেন। আপনি হুটহাট চেপে যান না, হুটহাট খেপে যান। খেপে গেলে একটা কাজ করবেন, যদি মাথা বেশি গরম হয়ে যায় তাহলে 1 থেকে 100 পর্যন্ত করবেন, আবার 100 থেকে 1 পর্যন্ত করবেন। আর যদি বেশি গরম হয়ে যায় তাহলে 1000 পর্যন্ত করবেন, মাথাটা ঠান্ডা হবে। আপনাকে ভুলে গেলে চলবে না, আপনি ইলিয়াস হোসেন।
যার লক্ষ লক্ষ ফলোয়ার, বাংলাদেশের লক্ষ কোটি জনতা আপনাকে ফলো করে, এবং আমি একজন সামান্য একজন ভক্ত আপনার। কিন্তু এই লক্ষ কোটি জনতার মধ্যে যারা বট বাহিনী আছে বা যারা যে বাহিনী আছে, তারা যখন আপনাকে গালাগালি করে না, বিশ্বাস করে এই জায়গাটায় লাগে, আল্লাহর কসম খাই বলতেছি, কারণ আপনাকে ভালোবাসি ভাই, আপনার কাছে শিখতেছি, বহুদিন যাবত এটা চলছে আপনার। আপনি হয়তো খেপা যান, হয়তো এমন এমন ভাষা ব্যবহার করেন যেটা এখন যায় না, যুগ পাল্টাইছে। আপনি যারা দেখেন সবাই বলতেছে যে গালাগালি করার কি দরকার, এইভাবে লেখা। আমি জানি আপনার অনেক ক্ষোভ, আপনার অনেক দুঃখ, কারণ বাংলাদেশের এই বিপ্লবে আপনি, পিনাকিদা, কনক সারোয়ার সাহেবদের প্রচন্ড দান আছে। এটা বাঙালিরা অস্বীকার করেন, আমরা অস্বীকার করি না। কিন্তু মার্ক করে দেখেন তো, কনক সারোয়ার সাহেব কখনো আনব্যালেন্স কথাবার্তা বলে? আপনি তো বলে ফেলান। জানি আপনার বয়স অনেক কম, আপনি ইয়াং, আপনি ডাইনামিক, আপনার যে কি জামানি আছে এটা তো এই যুগের পুরোপুরি দেখেন। আমরা দেখছি যখন আমরা আরো আগে যখন দেশে থাকতাম, 21 টিভি দেখতাম, 21 সন্ধ্যারে দেখতাম, আপনাকে দেখতাম, তখন থেকে আপনাকে চিনি, সেই তখন থেকে আপনার ভক্ত। আপনার মাথা গরম, আপনি কম্প্রোমাইজ করার লোক না। কিন্তু ইলিয়াস সাহেব সময় মতো জায়গা মতো কম্প্রোমাইজ করতে হয়। কি করবেন বলেন? আপনি আমার জন্য অনেক কিছু করলেন, হ্যাঁ, আমি আপনাকে সেই মূল্যটা দিলাম না। এতে করে কি আপনি ছোট হয়েছেন? না, আমি ছোট হয়েছি, কারণ আমি আপনার উপকার করছি, আপনি আমার উপকার করেন নাই। সুতরাং আপনি দেশের জন্য যে কি করছেন, দেশবাসী জানে, দেশ জানে। তো এখন যারা আছে তাদেরকে একবার বলেন ইউনুস হটাও, একবার বলেন জামাতের আমির সাহেব ভালো না, একবার বলেন বিএনপি ভালো না, একবার বলেন বিএনপি ভালো, একবার বলেন কি বলবো ইলিয়াস সাহেব, এরকম আনব্যালেন্স হলে তো হবে না। এরকম আনব্যালেন্স হলে তো আপনার ভক্তরাও কমতেছে। আপনি একটু মার্ক করে দেখছেন যে ইলিয়াস হোসেনের একটি কন্টেন্ট আসার পর একদিনে 1 মিলিয়ন 1.5 মিলিয়ন লোক দেখতো, কই এখন তো দেখে না। কেন জানেন? এই সমস্ত কারণে। আপনি ওই যে আমাদের আমির ডক্টর শফিকুর রহমানের নিয়ে আপনি একটা মন্তব্য করছেন, এটা কি করা উচিত? আপনি বলেন তো যে শফিকুর রহমান সাহেব আপনার সাথে কি মন্তব্যের কোনো ভিডিও আছে কিনা? এটা কি যায় ইলিয়াস সাহেব? একটু চিন্তা করেন, এটা কি যায় ওনারা দিয়া? যায় না। আপনি বলছেন তারপর আমাদের ছেলেদের সাথে আপনার সম্পর্ক আছে, এটা ভুলে গেছে। কিন্তু এবার ঘুমতে বলে দিয়ে আপনি তারিখ জিয়া প্রশংসা করতেছেন, বিএনপি করতেছেন। যেমন কি ইলেকশনের সময় আপনি ডাকসু ইলেকশনের দুদিন আগে আপনি বলছেন ছাত্রদেরকে ভোট দাও, যখনই জামাত পাশ করলো, মানে শিবির পাশ করলো, তখন আপনি উল্টে গেলেন। আপনি উল্টে বলেন আমরা উল্টে দেবেন, আমরা ছোটখাটো মানুষ। আপনি ইলিয়াস হোসেন, আপনাদের বাংলাদেশের বা বাঙালি সারা বিশ্বে লক্ষ কোটি লোক ছিলেন, লক্ষ কোটি লোক আপনার ভক্ত। আপনি তো কথা উল্টে পারেন না, আপনি উল্টে দিচ্ছেন। আমরা কোথায় যাবো বলেন? এই ইউনুস সাহেবের প্রশংসা করি, আপনাদের কাছ থেকে শিখছি, প্রশংসা করে বলতে পারেন ইউনুস সাহেব সে তার ওয়াদা মোতাবেক কাজ করতে পারেন। কেন কাজ করতে পারেন সেটা আপনারা জানেন, আমাদের চেয়ে বেশি জানেন। আপনি তো ভিতরের খবর জানেন, আপনি তো কিচেনের খবর জানেন, আপনি জানেন না কেন করতে পারেন নাই, তাহলে তারা ছেড়ে দিবেন আপনি এই জায়গায় না। আর কয়টা মাসি আছে? আপনি রাখতে গেল, আপনার কমেন্টে যাই দেখলাম সবাই অন্য কথা বলতেছে, আপনাকে কেন যায় ইউনুস সাহেব আমেরিকা যে আপনার ফোন করলো না বা আপনার সাথে মিটিং করলো না, এরকম কন্টেন্ট বানাইছে কয়েকজন। এটা রাগ করার কিছু নাই। ইলিয়াস সাহেব, ইউনুস সাহেব যদি আপনাকে দাম মূল্য না দেয় তাহলে ইউনুস সাহেব ভুল করছে, কারণ ইউনুস সাহেব জানে ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য এই ইউনুস সাহেবের জন্য কি করছে, উনি দেয় এই দাওয়াত। এই জন্য তাকে বলা উচিত না। অনেকেই বলতেছেন যে না, আজকে যে উনি গতকালকে ওই মেহেদী হাসানের সাথে যে ইন্টারভিউটা দিছে, ওইখানে ইউনুস সাহেব বলছে আওয়ামী লীগ আবার আসবে। এই কথা বলে নাই তো ইলিয়াস সাহেব, আপনি তো বুদ্ধিমান, আপনি তো বিচক্ষণ সাংবাদিক। এই কথা বলছে ইলিয়াস সাহেব, বলেন ইলিয়াস সাহেব এই কথা বলছে। ইউনুস স্যার বলছে যে আওয়ামী লীগ তো আমরা নিষিদ্ধ করিনি, তাহলে স্থগিত রাখছি তার কার্যক্রম, যে কোনো সময় চেঞ্জ দিতে পারে। এটা বাতকি বাদ বলছে, কি বলছে চেঞ্জ করা হবে। ইউনুস সাহেবের সেই ক্ষমতা আছে, বাংলাদেশের জনগণ যদি না চায়। এটা আপনি বুঝেন না? বুঝেন তো? আপনি সামান্য রাগ নিয়ে মানুষের ভিতরের কথা বুঝাতেন। যেমন মাহবুব সাহেবের বলে, মাহবুব আলম বলতে কদিন একটা স্ট্যাটাস দিয়েছেন কি আপনার বাংলা এডিশনের লাইসেন্স দেয় নাই, মাহবুবের পিয়ন আপনার কাছে 1 কোটি টাকা চাঁদা চাইছে। যখন আপনি বলছেন অডিও ফাঁস করে দিবেন, তখন তাড়াতাড়ি দিয়ে দিছে। এই জিনিসটা কিন্তু একটা ব্ল্যাকমেলিং হয়ে গেল না? আপনি নয় বলছেন অডিও ফাঁস করে দেবো, আপনি দিয়ে দিচ্ছে। সাধারণ মানুষের কাছে অডিও থাকবে না, সাধারণ মানুষের কাছে অডিও থাকবে না, সাধারণ মানুষের কাছ থেকে তো এই পিয়ন টাকা পয়সা খাইছে, সেটা বন্ধ করবেন না? আপনি তো আমাদের দেশপ্রেমিক একজন সাংবাদিক, এটা বন্ধ করা উচিত না? আপনি বলেন। এটা তো যদি আপনি অডিওটা ফাঁস করতেন তাহলে ওই লোকের চাকরি যেত, মাহফুজের লাখ টাকা যেত। কিন্তু আপনি কি করছেন? অডিওর ভয় দেখায় আপনি আপনার লাইসেন্সটা নিয়ে দিচ্ছেন। আমার অন্য বেশি যা ইচ্ছা তাই করুক, তাই না? এটা ঠিক বলেন? আপনি ইলিয়াস হোসেন তো যখন অডিওটা করে ফেলছেন, আপনি পাবলিক করে দিবেন যে দেখো মাহফুজ আলমের পিয়ন আমার কাছে টাকা চায়, মাহফুজ আলম আমার কাছে টাকা চায়। তাহলে সেটা বুঝতাম যে হ্যাঁ বাজে বাচ্চা। আপনার কাছে অনেক কিছু আছে, আপনার কাছে বাংলাদেশের অনেকেরই অনেক ধরনের ভিডিও আছে, আমরা জানি। কিন্তু আপনি এগুলো বাই করেন না। আপনি এগুলো না বাই করে কি করতেছেন? আপনি থ্রেট করতেছেন। কেন? আমাদেরকে দেখান। এই যে জাহিদ নিয়ে করে ডাক্তার জাহিদ, তার বলে কি ভিডিও আছে, কোনো এক্স পর্যন্ত পাইলাম না। জাহিদ তো চ্যালেঞ্জ দিছে, আমরা জানি। অনেক সময় আপনার থাকে, অনেক সময় আপনি দেন না, অনেক সময় আপনি ক্ষমা করে দেন। এই ক্ষমার মধ্যেই থাকেন না ভাই আপনি। আপনি ক্ষমার মধ্যে থাকেন তাহলে আপনি সবার মাথার উপরেই থাকবেন। এখন আপনি মাথার উপরে আসেন, আপনাকে কেউ মাথা থেকে নামায় না। আমি জানি আমার এই ভিডিও দেখার পর যারা ইলিয়াস হোসেনের ভক্ত তারা আমাকে গাল বন্ধ করবে, তাদেরকে মত বিরোধী হয়ে বলতেছে আমি যদি কোনো অন্যায় করে থেকে গালাগালি করেন। এবং মনে রাখেন, আপনি যে গালাগালি করেন আপনার চেয়ে বড় ভক্ত আমি ইলিয়াস হোসেনের। জি, দায়িত্ব নিয়ে বলতেছি। আপনারা দেখেন না ইলিয়াস হোসেনের থাম্বনেল দিয়া ইলিয়াস হোসেনের কথা বলা কতগুলো কন্টেন্ট বানাইছি। যদি রেসপেক্ট না থাকতো বানাইতাম। এই যে পিনাকিদা আছে না, পিনাকিদা ভিডিও বানাই না, পিনাকিদা কোনো সময় ছেলে বলেন তো এরকম আনবেলেস কথাবার্তা বলে, হ্যাঁ সে কন্টেন্টের সময় গালাগালি করে, এটা আলাদা জিনিস। কিন্তু আপনি যেটা করেন সেটা তো করে না। কেন? এটা আপনি বয়সের জন্য, অন্য কোনো কারণে। এখন একটু মাথা ঠান্ডা করেন। আপনি নিজে তো একদিন বলতেছিলেন বয়স হয়েছে, এখন অনেক কিছু করতে পারেন না বা করেন না। দ্যাটস রাইট। আপনার সেই ভিডিও দেখে আমি এখনো কান্না করি, যখন আপনি বলেন ওই সাহেব একটা কথা রেখেছে, আমি উবার চালাই, আমি
ডেলিভারি ম্যান ছিলাম। আপনার সেই কণ্ঠ, আপনার সেই আবেগ যে কোনো মানুষের অশ্রু ঝরে। পাগল বাচ্চা আপনি বলে দিয়েছেন বাচ্চা, আমি শুনে যখন প্রথম আসছি আমি ঋষিবাজ স্টার্ট করছি, গল্প করে বলি ঋষিবাজ জীবন স্টার্ট করছি, তখন মাস্টার্স করা একটা ছেলে। এটা তো বাংলাদেশের অনেকেই বুঝবে না, শাহেদ আলমের মতো লোক আপনারা যাচাই করতে পারবেন না। কিন্তু বাংলাদেশে অনেক মানুষ আছে আপনাকে যাচাই করতে পারে, আপনাকে ফলো করে। কিন্তু আপনার যে এই সমস্ত অমুকরে খাইয়া ফেলাবো, অমুকরে অডিও দেখা দেবো, অমুকরে ভিডিও দেখা দেবো বলেন না। যেমন ধরেন শাকিব খান সিনেমার আর্টিস্ট, তার সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। যে আমাদের খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল ঘিরে একটি নতুন সংঘাত শুরু হয়েছে এবং অতীতে বিভিন্ন সময় জাতীয় সংঘাত হয়েছে। পার্বত্য অঞ্চলে বিভিন্ন রকমের অস্থিতিশীলতার খবর আমরা পেয়েছি, সংঘাতের খবর পেয়েছি। মারা যাওয়ার অনেক সংবাদ এসেছে। আমাদের সেনাবাহিনীর সদস্যরা যেমন নিহত হয়েছেন, তেমনি উপজাতিদের অনেকে নিহত হয়েছেন, বাঙালিরা নিহত হয়েছেন। তো গত ১ বছর ধরেই নানা রকমের চেষ্টা চলছে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য। সাম্প্রতিক সময়ে এই অস্থিতিশীলতাটা একটা বেশ বড় পর্যায়ে গেছে বলা চলে। একটি কথিত ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বেশ সংঘাত হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। ভারত নাকি দাবি করছে পার্বত্য চট্টগ্রাম তাদের একটা যুদ্ধাবস্থা। তো সব মিলিয়ে আমার সঙ্গে আলোচনায় যোগ দেবেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার অনুষ্ঠানের নিয়মিত আলোচক মেজর সুমন আহমেদ। সুমন, আপনি আনমিউট করতে হবে। সুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ভাই, এবং দর্শকদেরও আমার সালাম। তো সুমন, আমরা প্রথমেই অনুষ্ঠানটা আমরা যে শিরোনামটা দিয়েছি যে ধরেন গোয়েন্দা ব্যর্থতায় পাহাড়ি সংঘাত, যুদ্ধাবস্থা এবং ভারতের হয়ে খেলোয়াড় কারা, এই প্রসঙ্গটা আমরা যাবো। প্রথমে আমি একটু দেখাতে চাই কেন আমি এই শিরোনামটা আজকে দিলাম, তার সাথে একটা তথ্য আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। আমাদের যে আইএসপিআর একটা বিবৃতি দিয়েছে সাম্প্রতিক সময়ে। আইএসপিআর এর বিবৃতিটা দিয়ে শুরু করি। আইএসপিআর বলছে, একটি বিবৃতি দিয়েছে ২৮শে সেপ্টেম্বর, অর্থাৎ আজ থেকে ৩ দিন আগে, এবং তারা বলছে যে গত বছরের ১৯শে সেপ্টেম্বরের ঘটনার ১ বছর পূর্তি হিসেবে এই বছর ইউপিডিএফ এবং এর সহযোগী সংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিলের আয়োজন করে এবং অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করে। এবং তারা ধরেন খাগড়াছড়ি ও গুইমারায় ২৭ ও ২৮ সেপ্টেম্বর ২৫ তারিখে সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি। তো ভাই, তোমরা যদি জানোই যে গত বছরের ১৯শে সেপ্টেম্বর বা গত বছরের এরকম একটা ঘটনা ঘটছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে আবার নতুন করে কিছু ঘটতে পারে, এগুলো তো ভাই গোয়েন্দা রিপোর্টেই থাকার কথা। এগুলো তো গোয়েন্দা ঘটনা ঘটে যাওয়ার পরে কেন এই জাতীয় একটা বিবৃতি আসবে? এবং তাদের বিবৃতির আরেকটা অংশ আমি মার্ক করছিলাম, আমি পড়ে দেখছিলাম যে সেখানেও আমি একটু আপনাকে যদি আরেকবার একটু দেখাই, যে শেষের দিকে আমার মনে হচ্ছিল যে প্রসঙ্গটা বিগত ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর ২৫ পর্যন্ত খাগড়াছড়ি এবং গুইমারা এলাকায় বিভিন্ন ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়ে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক, অর্থাৎ ধরেন এগুলা ধরেন একেবারে মানে দায়সারা কথাবার্তা। এবং আপনি জানেন যে সেনাবাহিনীর ১৩ জন আহত হয়েছে, পুলিশ আহত হয়েছে। তো এগুলো অত্যন্ত অনভিপ্রেত। আপনি কি মনে করেন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনার যে অভিজ্ঞতা, পার্বত্য অঞ্চলকে ঘিরে আপনার যে অভিজ্ঞতা, সব মিলিয়ে আমরা একটু আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাই। জি, পার্বত্য অঞ্চল দিয়ে আমার যে অভিজ্ঞতা, সেখানে যদি আমি তাকাই, অবশ্যই এখন সিনারিও, অপারেশন অবজেক্টিভস, অপারেশন যেটা মোডাস অপারেন্ডি বলা হয়, কিভাবে অপারেশনটা করা হবে, সেগুলো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।